বৈযুগ চিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম নিকোলাই গোগোলের উপন্যাস তারাস বুলবা। উপন্যাসটার আজ ৭ম পর্ব। হট্টগোল ও চাঞ্চল্যে ভরে গেল জাপোরোজীয় শিবির। প্রথমে কেউই ঠিকমতো বুঝতে পারল না কি করে সৈন্যরা শহরে প্রবেশ করল। পরে আবিষ্কার করা গেল যে শহরের পাশের দিকের দ্বারে অবস্থিত সারা পেরেয়াস্লাভ কুরেন বেহুশ মাতাল হয়েছিল। সুতরাং এতে বিস্ময়ের কিছু নেই যে কি ঘটছে তা বোঝার আগেই কসাকদের অর্ধেক মারা পড়বে এবং বাকি অর্ধেকের বন্দি করা হবে। কাছাকাছি কুরেনগুলি হট্টগোলে জেগে উঠে যখন অস্ত্রশস্ত্রের সাজল, তার আগেই সৈন্যদল শহরদর পার হয়ে গেছে। নিদ্রাতুর ও অর্ধসচেতন যেসব নিপার কসাক বিশৃঙ্খলভাবে অগ্রসর হয়েছিল, শত্রু সৈন্যের পশ্চাৎভাগ থেকে গুলি করে তাদের তাড়িয়ে দেয়া হলো। ক্যাম্প সর্দার সকলকে জমায়েত হতে আদেশ দিলেন। সকলে গোল হয়ে দাঁড়িয়ে মাথার টুপি খুলে নিস্তব্ধ হলে তিনি বললেন, দেখতে পাচ্ছ ভাই সব, আজ রাতে কি ঘটেছে? দেখতে পাচ্ছ মাতাল হলে কি হয়? দেখতে পাচ্ছ দুশ্মনেরা আজ কি লজ্জা দিয়েছে আমাদের? তোমাদের তো এই ব্যাপার, যদি মদের মাত্রা দ্বিগুণ করা হলো তো অমনি তোমরা এমন টানতে শুরু করলে যে খ্রিস্টীয় যোদ্ধাদের শত্রুরা এসে তোমাদের সালোয়ার কেড়ে নেওয়া তো ভালো, তোমাদের মুখের ওপর হেঁচে দিলেও তোমরা তা টের পাও না। কসাকরা সকলে দাঁড়িয়ে রইল মাথা নিচু করে, তাদের দোষ বুঝতে পেরে। নেজামাই কুরেনের সেনাপতি কুকুবেনকো কেবল উত্তর দিলেন, একটু দাঁড়াও বাবা, তিনি বললেন। ক্যাম্প সর্দার যখন গোটা সৈন্যবাহিনীর সামনে কিছু বলেন, তখন প্রতিবাদ করা যদিও বিধিসঙ্গত নয়, তবুও ব্যাপারটা অন্যরকম, তাই বলতে হচ্ছে। সমস্ত খ্রিস্টীয় যোদ্ধাদের তুমি যে দোষ দিলে তা সম্পূর্ণ ন্যায্য নয়। কসাকদের দোষ হতো, তারা মরণের যোগ্য হতো যদি তারা মাতাল হতো অভিযান করার সময়, লড়াই করার সময়, কিংবা কোনো কঠিন কষ্টসাধ্য কাজ করার সময়। কিন্তু আমরা তো বসেছিলাম বিনা কাজে, শহরের চারপাশে পায়চারি করে ফিরছিলাম। উপোস বা অন্য কোনো খ্রিস্টীয় সংযম কিছুই করা হয়নি। কেমন করে এটা হতে পারে যে মানুষ নিষ্কর্মা হয়েও মাতাল হবে না? এতে কোনো পাপ নেই। আমরা বরং এখন তাদের দেখিয়ে দেব নির্দোষ লোকেদের আক্রমণ করার কি ফল। এর আগে ওদের বেশ ঠেঙিয়েছি, এখনো ওদের এমন ঠ্যাঙাবো যে ওদের মধ্যে কেউ ঘরে ফিরবে না। কুরেন সেনাপতির এই বক্তৃতায় কসাকরা খুশি হলো। তাদের মাথা এতক্ষণ একেবারে নিচু হয়ে গিয়েছিল, এখন তারা মাথা তুলল। অনেকে সমর্থন সূচকভাবে মাথা নেড়ে বলল, কুকুবেনকো বেশ বলেছেন। আর তারাস বুলবা ক্যাম্প সর্দারের অদূরে দাঁড়িয়ে বললেন, কি হে ক্যাম্প সর্দার, কুকুবেনকো ঠিক কথাই বলেছে তাই না? কি তোমার বলার আছে এর উত্তরে? কিছু বলার আছে? কি বলার আছে বলছি, এমন ছেলের বাপের ভাগ্য ভালো, খোঁচা দিয়ে কথা বলতে খুব বেশি জ্ঞান বুদ্ধি লাগে না। জ্ঞান বুদ্ধি লাগে এমন কথা বলতে যাতে দুরবস্থায় পড়া মানুষকে লজ্জা দেয় না, তাকে উৎসাহ দেয়, সাহস দেয়। জল খেয়ে তাজা ঘোড়াকে যেমন সাহস দেয় জুতোর কাঁটা। আমি নিজেই তোমাদের বলতে যাচ্ছিলাম সান্ত্বনার কথা, কুকুবেনকেও তা আগেই বলে ফেলল। ক্যাম্প সর্দারও বেশ বলেছেন, নিপার কসাকদের লাইন থেকে উঠল ধ্বনি। ভালো কথা, যোগ দিল অন্যেরা। এমনকি পক্ষকেশ প্রাচীনেরাও ধূসর পায়রাদের মতো দাঁড়িয়ে মাথা নেড়ে আর সাদা গোফ কাঁপিয়ে মৃদুস্বরে বলল, বেশ বলেছেন কথাগুলো। শোনো তবে মশাইরা, ক্যাম্প সর্দার বলতে লাগলেন, শালার এই কেল্লা দখল করা ভিনদেশি জার্মান ধুরন্ধররা যেমন করে, তেমনি করে এর পাঁচিল টপকাতে যাওয়া কি দেয়াল ধসিয়ে দেয়া, এসব কসাকের পোষাবে না। সব দেখে শুনে মনে হচ্ছে শত্রুরা শহরে খুব একটা বেশি পরিমাণ খাদ্য ভাণ্ডার নিতে পারেনি। তাদের সঙ্গে বেশি গাড়ি ছিল না। শহরের অধিবাসীরা ক্ষুধার্ত, পাওয়া মাত্রই সব শেষ করবে। আর তাদের ঘোড়ার খাদ্য, জানি না তাদের কোনো ঋষি যদি আকাশ থেকে কিছু পাঠিয়ে না দেন তো কি করবে তারা, কিন্তু এক ঈশ্বরই কেবল তা বলতে পারেন। আর তাদের পুরুতরা তো কেবল মূর্খ সর্বস্ব। যাই হোক,
ওরা বেরিয়ে আসবে শহর থেকে। তোমরা 3 দলে ভাগ হয়ে 3টি শহরদ্বারের সামনে 3টি পথে জমা হয়ে যাও। বড় দরজার সামনে 5টি কুড়েন, অন্য দুটিতে 3টি করে। দ্যাতকিফ ও করসুন কুড়েন থাকবে গুপ্ত স্থানে। কর্নেল তারাসও তার রেজিমেন্ট নিয়ে থাকবেন গুপ্ত স্থানে। তিতারেফকা ও তিমোশেভকা কুড়েন থাকবে মজুদ হিসাবে, মালগাড়িগুলোর ডান দিকে। সচেরভিনভ আর পাহাড়ি স্তেভকিলিভ এই কুড়েন দুটি থাকবে বাঁ দিকে। আর ছোকরা লড়িয়েদের মধ্যে যাদের কথার কামরানি সবচেয়ে বেশি, তারা একত্র হয়ে দুশ্মনদের গাল পাড়ুক। পোলদের স্বভাবতই মাথায় কিছু নেই, গালাগালি সহ্য হবে না। হয়তো তারা আজই বেরিয়ে আসবে দরজা দিয়ে। কুরেন সেনাপতিরা, নিজের নিজের কুরেন পরীক্ষা করো। যার কমতি আছে ভরিয়ে নাও পেরেয়াসলাভ কুরেনের বাকি লোক দিয়ে। নতুন করে সব পরীক্ষা করো। প্রত্যেকে দাও একটা করে রুটি আর মাথা সাফ করার জন্য 1 পেয়ালা ভদকা। নিশ্চয়ই তোমাদের সকলের পেট ভরে আছে কালকের খাবারে, কারণ সত্যি বলতে কি, সকলে তোমরা এমন ঠেসেছ যে আমি অবাক হচ্ছি কাল রাতে তোমাদের কারো পেট ফাটেনি কেন। হ্যাঁ, আর একটা নির্দেশ, যদি কোনো ইহুদি সুরি কোনো কসাককে 1 পাত্র মদও বিক্রি করে, আমি শুয়োরের কান কেটে সেই কুত্তার কপালে লাগিয়ে দেব আর পায়ে দড়ি বেঁধে ঝুলিয়ে দেব মাথা নামিয়ে। কাজে লেগে যাও ভাই, সব কাজে লেগে যাও। এই নির্দেশ দিলেন ক্যাম্প সর্দার। সকলে কোমর পর্যন্ত নত হয়ে তাকে সম্মান দেখালো, মাথায় টুপি দিল না, চলল তাদের শিবির ও শকটগুলির দিকে। অনেক দূরে যাওয়ার পর তবে তাদের মাথার টুপি দিল। সকলেই প্রস্তুত হতে লাগলো। পরীক্ষা করলো তাদের ওসি কৃপান, বস্তা থেকে বারুদ পাত্রে বারুদ ঢাললো, মালগাড়ি সাজালো ও ঘোড়া বেছে রাখলো। নিজের রেজিমেন্টের দিকে যেতে যেতে তারাস ভেবে স্থির করতে পারলেন না আন্দ্রির কি হয়েছে। অন্যদের সঙ্গে সেও কি ঘুমন্ত অবস্থায় বাঁধা পড়ে বন্দী হয়েছে? না, আন্দ্রি তেমন ছেলে নয় যাকে বেঁচে থাকতে বন্দী করা যায়। কিন্তু নিহত কসাকদের ভেতরেও তাকে পাওয়া যায়নি। এমন গভীর চিন্তায় নিমগ্ন হয়ে তারাস রেজিমেন্টের সামনে সামনে চলছিলেন যে অনেকক্ষণ ধরে শুনতেই পাননি কে তার নাম ধরে রাখছে। অবশেষে সচেতন হয়ে তিনি বললেন, কার দরকার আমাকে? তার সামনে এসে দাঁড়ালো ইহুদি ইয়ানকেল। সেনাপতি মশাই, সেনাপতি মশাই, ইহুদি বলতে লাগলো তরবর করে ও ভাঙা গলায়, যেন সে এমন কিছু বিষয়ে বলতে চায় যার গুরুত্ব কম নয়। আমি শহরে গিয়েছিলাম সেনাপতি মশাই। তারাস বিস্মিত হয়ে ইহুদিকে নিরীক্ষণ করলেন। ইতিমধ্যেই সে কি করে শহরে যাতায়াত করতে পারল? কোন শয়তানের সাহায্যে গেলি সেখানে? বলছি এখনই, বলল ইয়ানকেল। যেই আমি হট্টগোল শুনলাম সকালবেলায়, যেই কসাকরা গুলি চালাতে শুরু করলো, তখনই আমি আমার কামিজটা তুলে নিয়ে না পড়েই চোঁ দৌড় করলাম। পথে সেটা গায়ে চড়ালাম, কেননা কিসের জন্য এত হট্টগোল, কসাকরা এত সকালে গুলি চালাচ্ছে কেন তা জানার জন্য সবুর সইছিল না আমার। দৌড় দিয়ে চলে গেলাম শহরের ফটক পর্যন্ত। ঠিক সেই সময়ে শেষ সৈন্যদলটি শহরে ঢুকছে। দেখতে পেলাম সৈন্যদলের সামনে আছেন অধিনায়ক গ্যালান্দোভিচ। একে আমি চিনি, কিন্তু 3 বছর আগে তিনি আমার কাছে 100 মোহর ধার নেন। আমি দৌড়ে গেলাম তার পেছনে, যেন ধার আদায় করতে চলেছি। আর এই করে শহরে ঢুকে গেলাম তাদের সঙ্গে। বুলবা বললেন, কি বললি? শহরে ঢুকে গেলি? তো আবার ধার আদায় করতে? আর কুকুরের মতো তোকে ফাঁসিতে ঝোলাবার হুকুম দিল না সে? ঈশ্বরের দিব্যি, ঝোলাতে চেয়েছিলেন বই কি, উত্তর দিল ইহুদি। তার চাকর বাকরেরা আমাকে পাকড়াও করে গলায় প্রায় দড়ির ফাঁস পরিয়েছিল, কিন্তু আমি মিনতি করলাম কর্তাকে। বললাম, তাকে যে যতদিন তিনি চান ততদিন আমি ধার শোধের জন্য অপেক্ষা করব। কথা দিলাম যে তাকে আরো ধার দেব যদি তিনি অন্য নাইটদের কাছ থেকে ধার আদায় করতে আমাকে সাহায্য করেন। কারণ এই অধিনায়ক মশাইটির পকেটে, আমি আপনাকে খুলেই বলছি, একটি মোহরও নেই। যদিও এর গ্রাম আর তালুক অনেক, 4টে দুর্গ আর স্তেপ জমি প্রায় সকলোভ পর্যন্ত, কিন্তু তার অবস্থা কসাকদেরই মতো, হাতে একটা পয়সাও নেই। এখনো যদি ব্রেসলাওয়ের ইহুদিরা তাকে টাকা না জোগাতো, তাহলে যুদ্ধে আসার মতো সম্বলই তার হতো না। এই জন্যই তিনি আইনসভায়ও যেতে পারেননি। শহরে তাহলে তুই কি করলি? দেখলি আমাদের কাউকে? নিশ্চয়ই, আমাদের অনেক লোক সেখানে। আইসাক,
রাহুম, সামুয়েল, হাইভালো, ইহুদি পাট্টাদার। চুলোয় যাক কুত্তার দল, তারা চেঁচিয়ে উঠলেন ক্ষুব্ধ হয়ে। তোর ইহুদি গোষ্ঠীর খবরে আমার কি দরকার? আমি তোকে জিজ্ঞাসা করছি আমাদের নিপার কষাকদের কথা। আমাদের নিপার কষাকদের কাউকে দেখিনি, দেখেছি কেবল আন্দ্রি কর্তাকে। আন্দ্রিকে দেখেছিস? চিৎকার করে উঠলেন বুলবা। কি বলছিস তুই? কোথায় দেখেছিস তাকে? পাতাল ঘরে? গর্তের মধ্যে? নিশ্চয়ই অপমানের এক শেষ। কার এত সাহস যে আন্দ্রি কর্তাকে বন্দি করে? তিনি তো এখন মস্ত বীর পুরুষ। ঈশ্বরের দিব্যি, আমি তাকে চিনতেই পারিনি। তার কাঁধে, হাতে, বুকে, মাথায়, কোমরে সব সোনার সামরিক পোশাক, সবখানে সব সোনার। সোনায় তিনি ঝলমল করছেন, যেন বসন্তকালে সূর্য। আর চারদিকে বাগানের পাখিরা সব গেয়ে উঠছে কলকল করে, ঘাসের গন্ধ উঠছে মিঠে। শাসকর্তা তাকে দিয়েছেন তার সবচেয়ে ভালো যুদ্ধের ঘোড়া। এই ঘোড়া সহই ঘোড়াটার দামই হবে 200 মোহর। বুলবা স্তম্ভিত। এই বিদেশি যুদ্ধ সাজে সে সেজেছে কেন? সেজেছেন কেননা এ সাজ আরো সুন্দর। তিনি ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ান, অন্যেরাও সঙ্গে সঙ্গে ঘোরে। তিনি তাদের শেখান, তারাও তাকে শেখায়। ঠিক একেবারে খুব বড়লোক পোলীয় কর্তা ব্যক্তির মতো। কে তাকে দিয়ে সব করালো? আমি তো বলিনি যে কেউ তাকে দিয়ে করাচ্ছে এইসব। মশাই কি জানেন না যে তিনি তাদের দলে গেছেন নিজের ইচ্ছায়? কে গেছে? আন্দ্রি কর্তা। কোথায় গেছে? গেছেন ওদের দলে। তিনি তো এখন একেবারে ওদের। মিথ্যে কথা, শুয়োরের কান কোথাকার। মিথ্যে বলবো তাই হয় কখনো? আমি কি নির্বোধ যে মিথ্যে বলবো? মিথ্যে বলে মাথা খোয়াবো? আমি কি জানি না যে মশাইয়ের সামনে দিব্যি মিথ্যে বললে ইহুদির ফাঁসি হয় কুকুরের মতো? তুই তাহলে বলতে চাস যে সে বিকিয়ে দিয়েছে তার দেশ আর ধর্মকে? আমি তো বলিনি তিনি কিছু বিকিয়ে দিয়েছেন। আমি শুধু বলেছি যে তিনি ওদের দলে চলে গেছেন। মিথ্যে কথা শয়তান! খ্রিস্টান জগতে এ হতেই পারে না। তুই মিথ্যে বলছিস কুত্তা। আমার বাড়ি চৌকাঠে যেন 2 কোষ গজায় আমি যদি মিথ্যে বলে থাকি। লোকে যেন থুথু দেয় আমার বাবার আর আমার মা, আমার শ্বশুর, আমার বাবার বাবার, আমার মার বাবার কবরে যদি আমি মিথ্যে বলে থাকি। প্রভু যদি চান তো আমি একথাও বলতে পারি কেন গেছেন তিনি ওদের দলে। কেন? শাসনকর্তার আছে এক পরমা সুন্দরী মেয়ে। ঈশ্বরের দিব্যি, কি আশ্চর্য সুন্দরী! এই বলে ইহুদি তার সাধ্যমতো চেষ্টা করল তার ভাবভঙ্গি দিয়ে এই সৌন্দর্য প্রকাশ করতে। হাত ছড়িয়ে দিল, চোখ মিটমিট করলো, মুখ বাঁকালো, ভাব করলো যেন এক পরম সুস্বাদু কিছুর আস্বাদ সে দিচ্ছে। কিন্তু তাতে হলো কি? তার জন্যই তিনি সবকিছু করেছেন, চলে গেছেন। মানুষ প্রেমে পড়লে হয়ে যায় যেন জুতোর তলা, জলে ভিজিয়ে যেদিকে দোমরাও সেদিকেই দোমরাবে। বুলবা গভীর চিন্তায় নিমগ্ন। তার মনে পড়ল দুর্বল নারীর শক্তি বড় ভয়ানক। অনেক শক্তিমান পুরুষকে তা ধ্বংস করেছে। আর আন্দ্রির স্বভাবে আছে এই দিকে প্রবণতা। বহুক্ষণ তিনি দাঁড়িয়ে রইলেন একই জায়গায়, যেন মাটির সঙ্গে গাঁথা হয়ে গেছেন। শুনুন কর্তা, কর্তাকে আমি সবই বলছি, ইহুদি বলতে লাগলো। আমি যেই হট্টগোল শুনলাম আর দেখলাম শহরের ফটকে সৈন্যরা ঢুকছে, অমনি কাজে লাগতে পারে ভেবে তাড়াতাড়ি সঙ্গে নিলাম এক ছড়া মুক্তা। কারণ সুন্দরী ও অভিজাত মহিলারা আছেন শহরে, আর যেখানেই সুন্দরী ও অভিজাত মহিলারা আছেন আমি মনে মনে ভাবলাম সেখানেই মুক্তা কেনা হবে, পেটে খাবার কিছু না জুটলেও। অধিনায়কের চাকর বাকররা আমাকে ছেড়ে দিতে না দিতেই আমি দৌড় দিলাম শাসনকর্তার প্রাঙ্গণে মুক্তা বিক্রির উদ্দেশ্যে। সব খোঁজ করলাম এক তাতারনি দাসীর কাছে। শিগগিরই বিয়ে হবে নিপার কষাকদের তাড়িয়ে দেবার পরই। আন্দ্রি কর্তা প্রতিজ্ঞা করেছেন নিপার কষাকদের তাড়িয়ে দেবেন। আর তুই সেখানেই মেরে ফেলতে পারলি না তাকে, সেই কুত্তার বাচ্চাকে? চেঁচিয়ে উঠলেন বুলবা। কেন মারব? তিনি চলে গেছেন স্বেচ্ছায়। কি অন্যায়টা করেছেন? তার পক্ষে সেখানটা ভালো, তাই তিনি গেছেন। তুই তাকে দেখেছিস মুখোমুখি? ঈশ্বরের দিব্যি দেখেছি। কি জাঁক তার! সকলের চেয়ে জমকালো। ঈশ্বর তার ভালো করুন। তিনি দেখেই আমাকে চিনতে পারলেন। আমি তার কাছে যেতেই তিনি বললেন। কি বলল সে? তিনি বললেন না, প্রথমে আঙুল নেড়ে ডাকলেন, পরে বললেন ইয়ানকেল। আমি বললাম আন্দ্রি কর্তা। ইয়ানকেল, গিয়ে বলো বাবাকে, বলো ভাইকে
বলল সব কসাকদের, সব নিপার কসাকদের সকলকে বলো যে বাবা আর আমার বাবা নয়, ভাই ভাই নয়, সাথী সাথী নয়। বলো আমি লড়বো তাদের সকলের সঙ্গে, সকলের সঙ্গে লড়বো। মিথ্যে কথা শয়তান জুডাস! রাগে আত্মবিস্মৃত হয়ে গর্জে উঠলেন তারাস। মিথ্যে বলছিস তুই কুত্তা! তুই খ্রিস্টকেও ক্রুশবিদ্ধ করেছিলি। ঈশ্বরের অভিশপ্ত শয়তান কোথাকার! তোকে আমি খুন করব শয়তান! চলে যা এখান থেকে, নয়তো এখানে থাকলে তোর মৃত্যু। এই বলে তারাস তার তলোয়ার টেনে বার করলেন। সন্ত্রস্ত ইহুদি তখনই দৌড় দিল। যত জোরে তার শুকনো সরু ঠ্যাং তাকে টানতে পারে তত জোরে। বহুক্ষণ সে দৌড়ালো, পেছনে না ফিরে, কসাক শিবিরের ভেতর গিয়ে উন্মুক্ত প্রান্তরের বহুদূর পর্যন্ত। যদিও তারাস একদম তাকে তাড়া করেনি, হাতের কাছে যাকে পাওয়া গেল তারই ওপর ক্রোধ প্রকাশের নির্বুদ্ধিতা তিনি বুঝতে পেরেছিলেন। তার মনে পড়ল যে আগের রাতে তিনি আন্দ্রিকে শিবিরের ভিতর দিয়ে একটি স্ত্রীলোকের সঙ্গে যেতে দেখেছেন। তার সাদা মস্তক নুয়ে পড়ল। তবুও তার বিশ্বাস হচ্ছিল না যে এমন লজ্জাকর ঘটনা ঘটতে পারে। তার নিজের সন্তান তার ধর্ম ও আত্মা বিক্রি করে বসবে। অবশেষে তিনি তার রেজিমেন্টকে ওৎপাতার কাজ পরিচালনা করলেন। তাদের সঙ্গে গা ঢাকা দিলেন সেই একটিমাত্র বনের অন্তরালে, যেটিকে কসাকরা তখনও পোড়ায়নি। এদিকে নিপার কসাকরা পদাতিক ও অশ্বারোহী তিনটি পথে অগ্রসর হলো তিনটি ফটকের দিকে। একের পর এক চলল কুরেনরা। উমান পোপোভিচ, কানেভ, স্তেবলিকিভ, নেজামাই, গুরগুজ, রেভকা, তিমোশেভকা, ছিল না একমাত্র পেরেয়াস্লাভ কুরেন। এই কুরেনের কসাকরা ভদকা পান করেছিল অতিমাত্রায় এবং তাতেই ডুবিয়ে দিয়েছে তাদের ভাগ্য। কেউ কেউ জাগলো শত্রুর হাতে বন্দী হয়ে, কেউ কেউ মোটেই জাগলো না, ঘুমন্ত অবস্থাতেই ভিজে মাটির তলে চলে গেল। সেনাপতি ক্লিফ স্বয়ং দেখলেন সালোয়ার ও আংরাখাবিহীন অবস্থায় পোলিও শিবিরে তিনি নিজে বন্দী। কসাকদের গতিবিধির খবর শহরেও শোনা গেল। সকলে ভিড় করে এসে জুটল দুর্গ প্রাকারে। কসাকরা দেখল এক জীবন্ত চিত্র। প্রাকারে দাঁড়িয়ে আছে পোলিও বীরেরা। সৌন্দর্যে এক যেন আর এককে ছাড়িয়ে গেছে। রাজহাঁসের মতো সাদা পালকে সাজানো পিতলের শিরস্ত্রাণ ঝলসাতে লাগলো সূর্যের মতো। অনেকের মাথায় গোলাপি অথবা নীল রঙের ছোট হালকা টুপি, টুপির চূড়া একপাশে হেলানো, পরনে কামিজ, পিঠের দিকে ঝোলানো ফিতের কাজ, কয়েকজনের তলোয়ার ও বন্দুকের হাতলে মূল্যবান শিল্পের সাজ, অনেক দাম দিয়ে কেনা। অন্যান্য নানা ধরনের বিলাসসজ্জার এখানে প্রাচুর্য। সকলের সামনে দর্পিতভাবে দাঁড়িয়েছিলেন বুজদাকির কর্নেল। মাথায় তার লাল টুপি, তাতে সোনালি সাজ। কর্নেল আকারে বৃহৎ, সকলের চেয়ে স্থূলকায় ও দীর্ঘাকৃতি। তার দামি প্রশস্ত কামিজেও তাকে প্রায় কুলাচ্ছিল না। অন্যদিকে পাশের ফটকের প্রায় কাছে দাঁড়িয়েছিলেন অন্য এক কর্নেল। ছোটখাটো শীর্ণকায় মানুষ, বিস্তৃত ঘনভ্রুত তল থেকে ছোট ছোট তীক্ষ্ণ চোখের দৃষ্টিতে তাকিয়েছিলেন। ক্ষিপ্র গতিতে তিনি চারদিকে ঘুরে ঘুরে সৈন্যদের আদেশ দিচ্ছিলেন তার শুষ্ক শীর্ণ হাতের নির্দেশে। স্পষ্ট বোঝা যায় যে দেহের ক্ষুদ্রতা সত্ত্বেও সমর বিজ্ঞানে তিনি খুবই অভিজ্ঞ। তার অনতিদূরে দাঁড়িয়েছিলেন এক অধিনায়ক, খুব ঢ্যাঙা ঘন গোঁফ। তার মুখে রঙের ঘটা দেখলেই বোঝা যায় সে ভালোবাসে কড়া মাধি আর উৎকৃষ্ট ভোজ। তার পেছনে অনেক অভিজাত, তারা সকলেই সুসজ্জিত, কেউ নিজের অর্থে, কেউ রাজভাণ্ডার থেকে, কেউ কেউ ইহুদিদের অর্থে তাদের পৈতৃক বাসভবনে যা কিছু ছিল তা বন্ধক রেখে। দাম্ভিক সেনেটারদের আশ্রিত অন্নভোজীর সংখ্যাও কম ছিল না। ভোজসভায় এদের ডাকা হতো অধিকতর জাঁকজমক দেখানোর জন্য। সেখানে টেবিল বা তাক থেকে এরা চুরি করত রূপার পানপাত্র। দিনের আড়ম্বর শেষ হলে অভিজাত বর্গের গাড়ি চালাতো চালকের আসনে বসে। অনেক রকমের লোকই ছিল এখানে। অনেকে ছিল যাদের হাতে একমাত্র মদের দামও ছিল না, কিন্তু যুদ্ধের জন্য সকলেই সুসজ্জিত। কসাক বাহিনী নীরবে দাঁড়িয়েছিল শহরের প্রাকারের সামনে। তাদের সাজসজ্জায় সোনার চিহ্ন নেই, নিতান্ত কোনো তলোয়ার বা বন্দুকের হাতলে ছাড়া। যুদ্ধের সময় সাজের ধনাধিক্য কসাকরা পছন্দ করত না। তাদের লৌহবর্ম ও দেহাবরণ ছিল সাদাসিধে। তাদের কালো টুপি মেষ চর্মের, তার লাল চূড়া বহুদূর পর্যন্ত লাল কালো রঙে বিস্তৃত হয়ে গেছে। কসাক সৈন্যদল থেকে অগ্রসর হয়ে গেল দুজন অশ্বারোহী, আকরিম নাস ও মিকিতো গোলকোপিতেনকো। একজন খুবই তরুণ, অপরটি বয়স্কতর। দুজনেরই কথায় খুব ধার।
কাজেও তারা কম জোরালো কসাক নয়। তাদের ঠিক পেছনে চলল মোটাসোটা কসাক দেমিত পোপোভিচ। অনেকদিন ধরে সে সেচের অধিবাসী। আদ্রিয়ানোপলের যুদ্ধে যোগ দিয়েছিল এবং জীবনে অনেক কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। প্রায় তাকে পুড়িয়েই মেরে ফেলা হচ্ছিল, কিন্তু সেখান থেকে পালিয়ে এসেছিল সেচে, পোড়া কালো মাথা ও ঝলসানো গোঁফ নিয়ে। কিন্তু পোপোভিচের দেহ আবার মাংসল হয়েছে, মাথার চুল আবার ঝুলে পড়েছে কানের পাশে, আবার গোঁফ হয়েছে পিচের মতো কালো। পোপোভিচের প্রতিটি কথাও কামড়ে ভরা। বাহ, গোটা ফৌজি তো বেশ লাল পোশাকের, কিন্তু জানতে চাই ভেতরে তাদের লাল রক্ত আছে তো? দেখাচ্ছি, দাঁড়া। উপর থেকে হাঁকলেন মোটা কর্নেল। দড়ি দিয়ে বাঁধবো তোমাদের সকলকে। ওরে গোলামের দল, দিয়ে দে তোদের বন্দুক আর ঘোড়া। দেখিসনি কেমন করে বেঁধেছি তোদের সাথীদের? নিয়ে আয় তো নিপার কষাকগুলোকে এখানে, ওরা দেখুক। দড়ি দিয়ে বাঁধা নিপার কষাকদের আনা হলো। তাদের অগ্রভাগে কুরেন সেনাপতি ক্লিপ, পরনে সালোয়ার রাখা কিছুই নেই। ঠিক এই অবস্থায় তাকে বন্দি করা হয়েছিল মত্ত ঘুমের ঘোরে। তার নিজের কসাকদের সামনে নগ্নদেহ দেখাতে হলো এবং নিদ্রার মধ্যে কুকুরের মতো বন্দি হয়েছে বলে সেনাপতির মাথা মাটিতে নুয়ে পড়ল। এক রাতে তার চুল সাদা হয়ে গেছে। দুঃখ করো না ক্লিপ, আমরা তোমাকে ফিরিয়ে আনবো, নিচে থেকে চিৎকার করলো কসাকেরা। দুঃখ করো না বন্ধু, ডেকে বললেন কুরেন সেনাপতি বড়দাতি। তোমাকে ন্যাংটো অবস্থায় ধরেছে, এটা তোমার দোষ নয়। দুর্ভাগ্য তো যে কোনো লোকেরই হতে পারে, কিন্তু লজ্জা পাওয়া উচিত তাদের, যারা তোমাকে লজ্জা দেবার জন্য সকলের সামনে হাজির করছে এই অবস্থায়। ন্যাংটা শরীর ঢেকে দেবার মতো ভদ্রতার বালাই যাদের নেই। ঘুমন্ত লোকের সঙ্গে লড়াইয়ে তোমাদের বাহাদুরি তো চমৎকার, প্রাকারের দিকে তাকিয়ে বলল গোলকুপিতেনকো। দাঁড়া না একটু, সব ঝুঁটি কেটে নেব তোদের। উপর থেকে চিৎকার এলো। দেখতে চাই কেমন করে ঝুঁটি কাটো, পোপোভিচ বলল ঘোড়া ঘুরিয়ে। তারপর কসাকদের দিকে তাকিয়ে বলল, হতেও পারে, হয়তো পোল ঠিক কথাই বলেছে। ওই ভুড়ো পেট যদি তোদের চালায়, তাহলে ওদের সকলেরই চমৎকার আত্মরক্ষার সুযোগ হবে। কসাকরা বুঝল ইতিমধ্যে পোপোভিচ নিশ্চয়ই কিছু ঠান্ডা সানিয়ে রেখেছে। তাই প্রশ্ন করল, কিসে তুমি ভাবলে যে তারা সকলেই বেশ রক্ষা পাবে? কেননা ওর পেছনে লুকোতে পারে গোটা সৈন্যদলটা, সব অস্ত্রই ওর ভুঁড়িতে আটকে যাবে, আর কারো গায়ে লাগবে না। কসাকরা সবাই হেসে উঠল। অনেকে অনেকক্ষণ ধরে মাথা দোলালো, বলল, খাসা পোপোভিচ, খাসা। ওর যা কথা তাতে তাতে যে কি তা কসাকরা আর বলার সময় পেল না। চলে এসো, চলে এসো দেয়াল থেকে, ক্যাম্প সর্দার চেঁচিয়ে উঠলেন, কারণ মনে হলো পোলরা কথার কামড় সহ্য করতে পারছে না। কর্নেল তার হাতে নির্দেশ দিয়েছেন। কসাকরা পিছাতে না পিছাতে প্রাকার থেকে গুলিবর্ষণ শুরু হলো। প্রাকারে চাঞ্চল্য দেখা গেল। পক্ষকে শাসনকর্তা স্বয়ং অশ্বপৃষ্ঠে এসে উপস্থিত হয়েছেন। ফটক খুলে গেল, বেরিয়ে এলো সৈন্যদল। পুরোভাগে চলল সুন্দর পোশাকে হুসারেরা, একই রকমের ঘোড়ায় সার বেঁধে। তাদের পেছনে লৌহ বর্মাবৃত সৈন্যদল, তারপরে বর্ষাধারী বর্মাবৃত অশ্বারোহী দল, তারপরে পিতলের শিরস্ত্রাণ পরা একটি দল। সকলের পেছনে পৃথক পৃথকভাবে বিশিষ্ট অভিজাতেরা চললেন অশ্বপৃষ্ঠে, প্রত্যেকে নিজের রুচিমতো সাজে সেজে। অহংকারী এই অভিজাতেরা সৈন্যদলের সঙ্গে একত্রে যাচ্ছিলেন না। যাদের অধীনে সৈন্যদল ছিল না, তারা আলাদা চলল নিজের পরিচারক বর্গ নিয়ে। তাদের পরে আবার সৈন্যদের দল, তাদের পেছনে অধিনায়ক, তার পেছনে আবার সৈন্যদল ও অশ্বপৃষ্ঠে স্থূলকায় কর্নেল, সকলের পেছনে ক্ষুদ্রকায় কর্নেলটি। সার মারতে দিও না ওদের, দিও না, চেঁচিয়ে বললেন ক্যাম্প সর্দার। সব কুরেন একসঙ্গে আক্রমণ করো ওদের, অন্য ফটক সব ছেড়ে এসো। তিতারেফকা কুরেন, চড়াও হও এক পাশটায়। দ্যাতকিভ কুরেন, চড়াও হও অন্য পাশে। কুকুবেনকো ও পালিভোতা, হামলা করো ওদের পেছন দিকে, ভেঙে দাও, ভেঙে দাও ওদের সার, তছনছ করে দাও। চতুর্দিকে আক্রমণ করলো কসাকরা, সৈন্যদলকে বিচ্ছিন্ন করে বিশৃঙ্খল করে দিল, নিজেরাও তাদের মধ্যে ঢুকলো। শত্রুকে তারা গুলিবর্ষণের অবকাশ দিল না। যুদ্ধ চলল অসীয় বর্ষায়, সকলেই হয়ে উঠল যুথবদ্ধ, প্রত্যেকেই সুযোগ পেল নিজেকে জাহির করার। দেমিক পোপোভিচ 3 জন সাধারণ সৈনিককে বর্ষাবিদ্ধ করল, 2 জন বিশিষ্ট অভিজাতকে ঘোড়া থেকে ফেলে দিল। বলল, কি চমৎকার ঘোড়া, আমি অনেককাল থেকে খুঁজছি এমন ঘোড়া। এই বলে সে ঘোড়া দুটিকে তাড়িয়ে নিয়ে গেল দূরে মাঠের মধ্যে। সেখানে যে কসাকরা দাঁড়িয়েছিল চিৎকার করে তাদের বলল, এদের চৌকি দাও। আবার সে ফিরে এলো তার দলে।
ঝাঁপিয়ে পড়ল ভূতলে পতিত অভিজাতদের ওপর। একজনকে হত্যা করলো, অন্যজনকে গলায় দড়ির ফাঁস লাগিয়ে ঘোড়ার জিনে বেঁধে টেনে নিয়ে গেল সারা মাঠ। কেড়ে নিল তার দামি হাতলে তলোয়ার ও কোমরবন্ধে ঝোলানো মোহর ভরা থলি। তরুণ ও জবরদস্ত কষা কবিতাও যুদ্ধে লেগে গেল পোলীয় যোদ্ধাদের মধ্যে সাহসিকতম একজনের সঙ্গে। বহুক্ষণ ধরে চলল তাদের সংগ্রাম। ক্রমে তা হাতাহাতিতে এসে পৌঁছল। শেষ পর্যন্ত কসাক তার শত্রুকে হারিয়ে দিয়ে তার বুকে বসিয়ে দিল ধারালো তুর্কি ছুরি। কিন্তু নিজেকে সে রক্ষা করতে পারল না। ঠিক তখনই তার রগে এসে বিঁধল উত্তপ্ত গুলি। তাকে বধ করল এক উঁচু শ্রেণীর পোলীয় অভিজাত। পোলীয় বীরদের মধ্যে সবচেয়ে সুদর্শন রাজবংশের এক সন্তান। পপলার গাছের মতো সুগঠিত এই লোকটি তার ধূসর রঙের ঘোড়ায় চড়ে বেড়াচ্ছিল। রাজবংশের উপযুক্ত অনেক বীরত্বের নিদর্শন সে ইতিমধ্যেই দেখিয়েছে। দুজন নিপার কসাককে কেটে দুখণ্ড করেছে। জবরদস্ত কসাক ফিওদর কোর্সকে তার ঘোড়া সমেত ভূপাতিত করে ঘোড়াকে গুলিবিদ্ধ করেছে এবং ঘোড়ার তলে বর্ষাবিদ্ধ করেছে কসাককে। অনেক কসাকের মাথা ও হাত সে কেটেছে। এখন কবিতা কসাককেও হত্যা করল রগে গুলি চালিয়ে দিয়ে। এই লোকটার সঙ্গে আমি লড়তে চাই, গর্জে উঠলেন নেজামাই কুরেনের সেনাপতি কুকুবেনকো। ঘোড়াকে খোঁচা দিয়ে তিনি পেছন থেকে ক্ষিপ্র বেগে তার উপর ঝাঁপিয়ে পড়লেন। এমন প্রবল ও অমানসিক গর্জন করে উঠলেন যে চারপাশের সৈন্যরা চমকে উঠল। পোলীয় যোদ্ধা তার ঘোড়া ঘুরিয়ে আক্রমণকারীর মুখোমুখি হতে চেষ্টা করল, কিন্তু তার ঘোড়া বশ মানল না। বিভৎস চিৎকারে চমকে গিয়ে একপাশে লাফিয়ে গেল। কুকুবেনকোর বন্দুকের গুলি গিয়ে আঘাত করল যোদ্ধাকে। গুলি গিয়ে লাগলো স্কন্ধাস্থিতে। ঘোড়া থেকে পড়ে গেল সে, কিন্তু তবু হার মানল না। শত্রুকে আঘাত করতে তখনও সে চেষ্টা করছিল, কিন্তু তরবারির ভারে দুর্বল হাত তার নুয়ে পড়ল। আর কুকুবেনকো তার ভারী তরবারি দুই হাতে তুলে একেবারে তার বিবর্ণ মুখের ভেতর চালিয়ে দিলেন। কুকুবেনকো সে তরবারি দুটি চিনির ডেলার মতো সাদা দাঁত উপরে দিয়ে জিভ দুভাগ করে কণ্ঠনালী ছিন্ন করে মাটির মধ্যে ঢুকে গেল অনেকখানি। এইভাবে শীতল ভূমিতলে সে চিরকালের মতো বিদ্ধ হলো। নদী তীরে লালিত বন্য গোলাপের মতো লাল তার রাজবংশীয় রক্ত ঝর্ণার মতো ফিনকি দিয়ে বেরিয়ে রাঙিয়ে দিল তার সোনালী কারুকাজ করা হলুদ রঙের কামিজ। কুকুবেনকো ইতিমধ্যে তাকে ছেড়ে নিজের অনুচরদের নিয়ে পথ কেটে গিয়ে পড়েছেন অন্য এক দঙ্গলে। আরে আরে, এমন দামি সাজগোজ পড়ে রইল যে, বলে উমান কুরেনের সেনাপতি বোরদাতি নিজের দল ছেড়ে চলে এলেন যেখানে পড়েছিল কুকুবেনকোর হাতে নিহত পোলীয় বীর। আমি নিজের হাতে 7 জন অভিজাতকে মেরেছি, কিন্তু এমন সাজগোজ তাদের কারো গায়ে ছিল না। লোভ বোরদাতিকে পেয়ে বসল। নত হয়ে তিনি এই মূল্যবান সমরসজ্জা খুলতে লাগলেন। টেনে বার করলেন তুর্কি ছুরি। নানা রঙের উজ্জ্বল মণিমাণিক্যে তা সুসজ্জিত। কোমরবন্ধ থেকে খুলে নিলেন টাকার থলি। বুকের কাছ থেকে বার করলেন থলি। তাতে ছিল সূক্ষ্ম সাদা বস্ত্রখণ্ড, দামি রূপার জিনিস আর সযত্নে রক্ষিত স্মৃতিচিহ্ন, কুমারীর অলক গুচ্ছ। কিন্তু পেছন থেকে তার দিকে যে ছুটে আসছে সেই লাল নাক অধিনায়কটি তা তার খেয়াল হলো না। এই লোকটিকে তিনি এর আগে ঘোড়া থেকে এমন আঘাত করে ফেলে দিয়েছিলেন যা সহজে ভোলার নয়। সমস্ত শক্তি দিয়ে তরবারি দুলিয়ে অধিনায়ক তার ঝুঁকে পড়া কাঁধের ওপর আঘাত করল। কসাকের লোক তার সর্বনাশ করল। তার পরাক্রান্ত মাথা ছিটকে পড়ল মাটিতে, পড়ে গেল মুন্ডহীন দেহ। বহুদূর পর্যন্ত রক্তে ভরে গেল চারদিক। সবল শরীর এত তাড়াতাড়ি ছাড়তে হলো বলে বিস্মিত সেই সঙ্গে ক্রুব্ধ আর বিষণ্ণ এক কঠোর কসাকাত্তা উড়ে গেল ঊর্ধ্বপথে। কসাক সেনাপতির মাথা ঘোড়ার জিনের বাঁধার উদ্দেশ্যে অধিনায়ক তার ঝুঁটি ধরার আগেই সেখানে এসে উপস্থিত হলো এক কঠোর দণ্ডদাতা। যেমন আকাশে বাজ পাখি তার সবল ডানা ঝাপটে বিশাল চক্রাকারে ঘুরতে ঘুরতে হঠাৎ এক জায়গায় বাতাসে স্থির হয়ে থাকে, তারপর তীর বেগে আক্রমণ করে পথের ধারে সদ্দায়মান কোনো এক ভারুই পাখিকে, তেমন করে বুলবার পুত্র অন্তাপ অকস্মাৎ ঝাঁপিয়ে পড়ল অধিনায়কের ওপর। ছুঁড়ে দিল তার গলার দড়ির ফাঁস। নির্দয় ফাঁস যতই কণ্ঠে কঠিন হয়ে বসতে লাগলো, ততই অধিনায়কের রক্তিম মুখ আরো রক্তিম হয়ে উঠল। পিস্তল টেনে বার করল সে, কিন্তু বিক্ষিপ্ত স্নায়ুর জন্য হাতের লক্ষ্য ঠিক হলো না। গুলি লক্ষ্যভ্রষ্ট হলো। তার জিন থেকে অন্তাপ তখনই খুলে নিল রেশমি দড়ি, যেটা অধিনায়কের সঙ্গে থাকতো বন্দীদের বাঁধার জন্য। তারই দড়ি দিয়ে তার হাত পা বেঁধে অন্তাপ দড়ির মুখ ঘোড়ার জিনে লাগিয়ে তাকে টেনে নিয়ে গেল রণক্ষেত্রের ভেতর দিয়ে, এবং উমান কুরেনের সব কসাককে চিৎকার করে ডাকতে লাগলো তাদের সেনাপতিকে শেষ সম্মান দেখানোর জন্য। উমান কসাকরা যখনই শুনল যে তাদের সেনাপতি বোরদাতি আর জীবিত নেই,
অমনি তারা রণক্ষেত্র ত্যাগ করে ছুটে গেল তার দেহ উদ্ধারের চেষ্টায়, এবং সেই মুহূর্তে আলোচনা করতে লাগলো কাকে তাদের সেনাপতি নির্বাচন করতে হবে। পরিশেষে তারা বলল, কি দরকার আলোচনায়? বুলবার ছেলে অন্তাপের চেয়ে ভালো সেনাপতি কেউ হতেই পারে না। এ কথা ঠিক, সে আমাদের চেয়ে বয়সে ছোট, কিন্তু বিচার বুদ্ধি তার প্রবীণ লোকের মতো। অন্তাপ তার মাথার টুপি খুলে কসাক বন্ধুদের সবাইকে ধন্যবাদ জানালো এই সম্মানের জন্য। তার তরুণ বয়স বা তরুণ বুদ্ধির কারণে আপত্তি জানালো না। সে ভালো করে জানতো যুদ্ধের সময় এসবের স্থান নেই। সে তৎক্ষণাৎ তাদের চালিয়ে নিয়ে গেল আক্রমণের মধ্যে। সকলকে দেখিয়ে দিল যে তারা অকারণে তাকে সেনাপতি নির্বাচন করেনি। পোলরা দেখল যে যুদ্ধের পরিস্থিতি তাদের পক্ষে অতি আশঙ্কাজনক হয়ে উঠছে। অন্য প্রান্তে গিয়ে আবার সজ্জিত হওয়ার জন্য তারা রণক্ষেত্র দিয়ে ছুটে পালাতে লাগলো। ক্ষুদ্রকায় কর্নেল হাতের ইঙ্গিতে আদেশ দিল 4টি তাজা স্কোয়াড্রনকে। এদের মোতায়েন রাখা হয়েছিল একেবারে ফটকের কাছে, অন্য সকলের কাছ থেকে পৃথক করে। সেখান থেকে গুলিবর্ষণ হতে লাগলো কসাক সৈন্যদের উপর, কিন্তু তাতে বেশি কিছু সুবিধা হলো না। গুলি লাগলো গিয়ে কসাকদের ষাঁড়গুলির ওপর। তারা বিস্ফারিত দৃষ্টিতে যুদ্ধের দৃশ্য দেখছিল। সন্ত্রস্ত ষাঁড়গুলি সগর্জনে কসাক শিবিরের দিকে ছুটতে লাগলো, ভেঙে দিল মালগাড়ি, অনেককে পায়ের তলায় পিষে ফেলল। কিন্তু এই সময় তারাস গুপ্তস্থান থেকে তার সৈন্যদল নিয়ে চিৎকার করে ছুটে এসে তাদের পথ আটকালেন। উন্মত্ত ষাঁড়েরা চিৎকারে ভয় পেয়ে পেছনে ঘুরে তাড়া করল পোলীয় সৈন্যদের দিকে। অশ্বারোহীদের ভূপাতিত করে ও সকলকে ধাক্কা দিয়ে ইতস্তত বিক্ষিপ্ত করে দিল। ধন্যবাদ হে ষাঁড়ের দল, চিৎকার করে উঠল নিপার কসাকরা। পথে অভিযান করার সময় তোমরা সহায়তা করেছিলে, আবার এখন যুদ্ধের সময় সহায়তা করলে। নতুন শক্তিতে তারা আবার আক্রমণ করলো শত্রুকে। শত্রুদের অনেক নিহত হলো। অনেক কসাক নিজের কৃতিত্ব দেখালো। মেতলিৎসা, শিলো, পিসারেনকো 2 ভাই, ভোবতুজেনকো এবং আরো অনেককে। পোলরা দেখলো যে যুদ্ধের গতি তাদের বিরুদ্ধে। তারা পতাকা উঠিয়ে চিৎকার করতে লাগলো ফটক খুলে দেওয়ার জন্য। লোহা দরজা সশব্দে খুলে গেল। ক্লান্ত ও ধূলিধূসরিত অশ্বারোহী দল ভিড় করে খোয়াড়ে ফেরা ভেড়ার পালের মতো প্রবেশ করতে লাগলো। নিপার কসাকদের মধ্যে অনেকে তাদের পেছনে তাড়া করতে যাচ্ছিল, কিন্তু অন্তাপ তার উমান কুরেনকে থামিয়ে দিল চিৎকার করে, যেও না, দেয়ালের কাছে যেও না ভাই সব, ওদের কাছাকাছি যাওয়া ভালো নয়। ঠিকই বলেছিল সে, কারণ শত্রুরা দেয়াল থেকে গুলি বর্ষণ করতে লাগলো। হাতের কাছে যা কিছু পাওয়া যায় তাই ছুটতে লাগলো। আক্রমণকারীদের অনেকে আহত হলো। তখন ক্যাম্প সর্দার সেখানে এসে অন্তাপের এই বলে প্রশংসা করলেন, নতুন এই সেনাপতি, কিন্তু তার কুরেনকে চালাচ্ছে প্রবীণের মতো। বৃদ্ধ বুলবা ঘুরে দাঁড়ালেন কে এই নতুন সেনাপতি তা দেখার জন্য, এবং দেখলেন যে উমান কুরেনের পুরোভাগে অশ্বপৃষ্ঠের সমাসীন অন্তাপ। তার টুপি একপাশে হেলানো, সেনাপতির গদা তার হাতে। তার দিকে তাকিয়ে তিনি বললেন, এই তো চাই। আনন্দ করে বৃদ্ধ উমান কসাকদের ধন্যবাদ দিলেন তার পুত্রকে সম্মানিত করার জন্য। কসাকরা তাদের শিবিরে ফেরার জন্য পিছিয়ে আসছিল। তখন আবার শহরের প্রাকারে দেখা গেল পোলদের। তাদের সাজ পোশাক এখন ছিন্ন ভিন্ন। দামি দামি কামিজের রক্তের দাগ, সুন্দর পিতলের টুপি ধুলায় মলিন। কি আমাদের বাধার কি হলো হে? নিচ থেকে চেঁচালো নিপার কসাকরা। দেখাচ্ছি তোদের। হাতে একটা দড়ি ঘুরিয়ে উপর থেকে মোটা কর্নেল চেঁচাতে লাগলেন। ক্লান্ত ধূলিধূসরিত যোদ্ধারা এইভাবে পরস্পরকে ভয় দেখাতে লাগলো। দুই পক্ষের মধ্যে যাদের মাথা বেশি গরম তারা চালাতে লাগলো কথার যুদ্ধ। অবশেষে ফিরে গেল সকলে। কেউ কেউ যুদ্ধে শ্রান্ত হয়ে শুয়ে পড়ল বিশ্রাম করতে। অন্যেরা তাদের ক্ষতস্থানে মাটি ছড়িয়ে দিল। নিহত শত্রুর কাছ থেকে কেড়ে নেয়া দামি রুমাল ও পোশাক ছিঁড়ে ব্যান্ডেজ বাঁধল। আর যারা সবচেয়ে কম ক্লান্ত তারা মৃতদেহ সংগ্রহ করে তাদের শেষ সম্মান জানালো। তলোয়ার ও বর্ষা দিয়ে খোঁড়া হলো কবর। টুপি ও পোশাকের প্রান্ত দিয়ে আনা হলো মাটি। কসাকদের সব সসম্মানে রাখা হলো। কাকেরা ও নির্মম ঈগলেরা যাতে চোখে না ঠোকরাতে পারে সেজন্য ঢাকা হলো তাজা মাটি দিয়ে। কিন্তু পোলদের সব 10-12টি একসঙ্গে করে নির্দয়ভাবে বাঁধা হলো বন্য ঘোড়ার লেজে। তারপর তাদের ছেড়ে দেয়া হলো উন্মুক্ত প্রান্তরে। বহুক্ষণ ধরে তাদের তাড়া করে চাবুক লাগানো হলো তাদের পিঠে। ঘোড়াগুলি পাগল হয়ে দৌড়াতে লাগলো টিলায় আর গুহায়, নালায় ও ঝর্ণায়। টেনে বেড়াতে লাগলো পোলীয় যোদ্ধাদের রক্তাক্ত ধূলিময় মৃতদেহ। তারপর কুরেনগুলি নানা দলে নৈশাহারে বসল। অনেক রাত পর্যন্ত চলল যুদ্ধের আলোচনা। কে কি বীরত্ব দেখানোর সুযোগ পেয়েছিল, কি কি বিষয়ে ভবিষ্যতে অনন্তকাল গীত হবে। বহুক্ষণ জেগে রইল তারা।
আরো বহুক্ষণ ধরে জেগে বসে রইলেন বৃদ্ধ তারাস। ভাবছিলেন, শত্রু যোদ্ধাদের মধ্যে আন্দ্রিকে দেখা গেল না কেন? বিশ্বাসঘাতক জুডাস কি তার আপনজনের সামনে আসতে লজ্জা পেল, না ইহুদি মিথ্যে কথা বলেছে, আন্দ্রি বন্দী হয়েছে? কিন্তু তখনই তার মনে পড়ল যে আন্দ্রির অন্তর সহজেই নারীর কথায় ঝুঁকে পড়ে। যন্ত্রণায় অভিভূত হয়ে তিনি প্রতিহিংসার শপথ নিলেন সেই পোলীয় তরুণীর বিরুদ্ধে, যে তার পুত্রকে মন্ত্রমুগ্ধ করেছে। তিনি তার শপথ রক্ষা করতে পারতেন। তার রূপের দিকে দৃকপাত না করে তার ঘন চুলের বেনি ধরে তাকে সমস্ত রণক্ষেত্রে টেনে বেড়াতেন সব কশাকের চোখের সামনে। গিরিশিখরে অবস্থিত যে তুষার কোনোদিন বিগলিত হয় না, সেই তুষারের মতো শুভ্র ও উজ্জ্বল তার স্তন আর কাঁধ রক্তাক্ত ও ধূলিম্লান হয়ে আছাড় খেত মাটিতে। তার অপূর্ব সুন্দর লাবণ্যময় দেহকে তিনি ছিঁড়ে খণ্ড খণ্ড করতেন। কিন্তু বুলবা জানতেন না ঈশ্বর মানুষের জন্য পরের দিন কি ঠিক করে রেখেছেন। নিদ্রাতুর হয়ে তিনি অবশেষে ঘুমিয়ে পড়লেন। কসাকরা তখনও নিজেদের মধ্যে গল্প করতে লাগলো। সারা রাত ধরে আগুনের ধারে ধারে দাঁড়িয়ে চারদিকে সতর্ক দৃষ্টি রেখে পাহারা দিতে লাগলো অপ্রমত্ত ও অতন্দ্র প্রহরীরা।